ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তোমাদের সবাইকে পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আমরা সবাই জানি যে 1 মার্চ গ্রুপ সির পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 8 মার্চ গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই গ্রুপ সির সিলেবাস এবং গ্রুপ ডির সিলেবাস এগুলো আমরা অলরেডি জানি। আজকের এই ভিডিওতে আমি আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার্থীদের জন্য কিছু জিকে বা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস সেই বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার্থীদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইনফ্যাক্ট বেশ কিছু ভিডিও আমি এই জিকে বা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে দেবো, যে ভিডিওগুলো দেখলে আমার মনে হয় সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সুবিধার হবে, তাদের কাজে লাগবে। চলো একবার গ্রুপ সির যে বেসিক সিলেবাস, ইনফ্যাক্ট সেটা আমার লেখা আছে, সেটা নিয়ে একবার আলোচনা করি। গ্রুপ ডির সিলেবাসও মোটামুটি একই, খালি কয়েকটা জায়গায় একটুখানি পার্থক্য রয়েছে, সেটাও ইনফ্যাক্ট বলে দিচ্ছি। পরের দিন আমি ইন ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। গ্রুপ সির আমরা জানি 60 নম্বরের পরীক্ষা, 60 নম্বরের মধ্যে 20 নম্বর আছে জেনারেল অ্যাওয়ারনেসে। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস, ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের ভূগোল, কনস্টিটিউশন বা সংবিধান, এনইপি বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশনের উপরে বিভিন্ন রকম ইনফরমেশন, এই সমস্ত এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে রয়েছে, যেখানে 20 নম্বরের প্রশ্ন অর্থাৎ 20টি মাল্টিপল টাইপের কোশ্চেন সেট হবে গ্রুপ সি এর জন্য। গ্রুপ ডির পরীক্ষায় এই জেনারেল অ্যাওয়ারনেসের জায়গায় জেনারেল নলেজ রয়েছে এবং সেখানে 15 নম্বরের প্রশ্ন সেট হবে, 15টা এমসিকিউ প্রশ্ন সেট হবে। গ্রুপ সিতে জেনারেল ইংলিশ 10 নম্বরের রয়েছে, যেটা গ্রুপ ডিতে নেই জেনারেল ইংলিশ। গ্রুপ সিতে লজিক্যাল রিজনিং 10 নম্বরে রয়েছে, গ্রুপ ডিতেও রিজনিং রয়েছে, কিন্তু এখানে রিজনিংয়ের নাম্বার হচ্ছে 15। এবং অ্যারিথমেটিক গ্রুপ সিতে রয়েছে 20 নম্বরের, গ্রুপ ডিতে অ্যারিথমেটিক রয়েছে 15 নম্বর। ইংরেজি ছাড়া বাকি সবই গ্রুপ সি এবং গ্রুপ ডির মোটামুটি একই, নম্বরের একটু পার্থক্য রয়েছে। যাই হোক, আজকে এই জেনারেল অ্যাওয়ারনেস যেটা গ্রুপ সিতে 20 নম্বরের প্রশ্ন সেট হবে এবং গ্রুপ ডিতে 15 নম্বরের প্রশ্ন সেট হবে জেনারেল নলেজ বলে, সেই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমরা করব। প্রশ্নগুলো বলবো সেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের জন্যই অত্যন্ত দরকারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়েরই যেটা জেনারেল অ্যাওয়ারনেস, তার উপরে আমি মোট 22টা প্রশ্ন এখন বলবো। এই 22টি প্রশ্নের মধ্যে 11টি প্রশ্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে এবং 11টি প্রশ্ন জিওগ্রাফির উপরে। আমি মানে মাল্টিপল টাইপ কোয়েশ্চেন্স, তোমাদের 4টে করে অপশান থাকবে, তার মধ্যে একটা রাইট হবে, সেটাই তোমাদেরকে করতে হবে, কিন্তু আমার তো সেরকম কোনো সেট আপ নেই। আমি এক একটি করে প্রশ্ন বলছি এবং সেই প্রশ্নের যেটি উত্তর যেটা অরিজিনাল উত্তর হবে সেই উত্তরটি আমি বলছি। ইনফ্যাক্ট আমি এই সিটটাতে এই 11টি ইতিহাসের এবং 11টি ভূগোলের প্রশ্ন লিখেছি এবং তার উত্তরও লিখেছি। আমাদের এমসিকিউ বেস প্রশ্ন উত্তর আসবে, কিন্তু এরকমভাবেই তৈরি করতে হয়। অরিজিনাল উত্তরটা জানলে তুমি সহজেই ওই যে এমসিকিউর মধ্যে কোনটা উত্তর সেটা তুমি খুঁজে পাবে। এই যে পাতাটি, এর একটি পিডিএফ আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো পয়সার ব্যাপার নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, এই পিডিএফ পেয়ে যাবে। পিডিএফটা দরকার হলে ডাউনলোড করে নেবে এবং সেই ডাউনলোডেড পিডিএফ থেকে নিজেরা একটা খাতা করবে, সেই খাতাতে এই প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। সমস্ত রকম প্রশ্ন উত্তরই সেখানে থাকলে তোমাদের এক ঝলকে দেখতে বা পড়তে সুবিধা হবে। চলো প্রথমে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিওগ্রাফির উপরে প্রশ্ন বলি। এই যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। এরকম শুধু 11টা না, এরকম কয়েকশোটা প্রশ্ন উত্তর হবে, যতগুলো পারবো আমি তোমাদেরকে দেবো। প্রথমে যে 11টা বলছি এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসছে। চলো সেগুলোকেই দেখি যে কোনগুলো আজকে আমাদের এই প্রশ্ন উত্তরের তালিকায় রয়েছে। নাম্বার 1, ভারতের ব্যারেন কি জাতীয় পর্বত? ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ব্যারেন এবং নারকোন্দাম আন্দামানের দুটি পর্বত। তাই ভারতের এই ব্যারেন কি জাতীয় পর্বত? ভারতের ব্যারেন একটি সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত। উত্তর মানে মাল্টিপল টাইপ দেওয়া থাকবে, সেই মাল্টিপল টাইপের মধ্যে কোথাও না কোথাও সঞ্চয়জাত পর্বত অথবা আগ্নেয় পর্বত, যে কোনো একটা, সঞ্চয়জাত পর্বত যা, আগ্নেয় পর্বত তাই, যে কোনো একটা দেওয়া থাকবে, সেটা হবে রাইট অ্যান্সার। ভারতের ব্যারেন কি জাতীয় পর্বত? ভারতের ব্যারেন একটি সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত। নাম্বার 2, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? বারবার করে বিভিন্ন চাকরির পরীক্ষায় এটা আসে যে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে। উত্তর হচ্ছে ছোটনাগপুরের মালভূমি। এই ছোটনাগপুরের মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। 3 নাম্বার, ভারতের শুষ্কতম স্থানের নাম কি? ভারতের শুষ্কতম বা শুকনো স্থানের নাম কি? রাজস্থানের জয়সলমীর হচ্ছে ভারতের শুষ্কতম স্থানের নাম। নাম্বার 4,
প্রথম কাগজ কল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে। প্রথম কাগজ কল কোথায় প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুরে। আমাদের এই পশ্চিমবঙ্গের শ্রীরামপুরেই প্রথম, মানে হুগলির শ্রীরামপুরে এই ভারতবর্ষের প্রথম কাগজ কলটি প্রতিষ্ঠিত হয়। নাম্বার 5, এটাও ভেরি ইম্পর্টেন্ট, নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন বাঁধ অবস্থিত। এরকমই আর একটা প্রশ্ন আসে যে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে মহানদী, সেই মহানদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত এবং মহানদীর উপরে অবস্থিত হীরাকুদ বাঁধ। এই দুটো প্রশ্ন হামেশাই বিভিন্ন চাকরির পরীক্ষায় অল্টারনেটভাবে আসে। ওকে, নাম্বার 7, বাংলার দুঃখ বলা হয় কোন নদী বা নদকে? বাংলার দুঃখ বলা হয় কোন নদী বা নদকে? বর্ধমানের উপর দিয়ে বয়ে গেছে যে দামোদর নদ, সেই দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। নেক্সট, মার্বেল কোন পাথরের রূপান্তরিত রূপ? ভেরি ইম্পর্টেন্ট, মার্বেল, যে মার্বেল আমরা দেখি সেটি কোন পাথরের রূপান্তরিত রূপ? মার্বেল চুনা পাথরের রূপান্তরিত রূপ। নেক্সট, গ্রানাইটের রূপান্তরিত রূপ কোন পাথর? গ্রানাইটের রূপান্তরিত রূপ কোন পাথর? নাইস বা নিস, এটি হচ্ছে গ্রানাইট পাথরের রূপান্তরিত রূপ। নাইস বা নিস, যে কোনো একটা থাকতে পারে, নাইস বলেও থাকতে পারে, নিস বলেও থাকতে পারে। নাম্বার 10, গ্রানাইট কি ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট কি ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট একটি আগ্নেয় শিলার উদাহরণ। এরকমই ঠিক আর একটি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, ব্যাসল্ট কি ধরনের শিলার উদাহরণ? ব্যাসল্টও একটি আগ্নেয় শিলার উদাহরণ। গ্রানাইট এবং ব্যাসল্ট এই উভয়ই দুটি আগ্নেয় শিলার উদাহরণ। ওকে, এই 11টা ভূগোলের প্রশ্ন আজকে বললাম। নেক্সট ক্লাসে অন্য ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপরে চলে আসি ইতিহাসে। 11টা ইম্পর্টেন্ট ইতিহাসের প্রশ্ন তোমাদেরকে বলি। নাম্বার 1, কনিষ্ক কত খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন? এই প্রশ্নটি বেশিরভাগ চাকরির পরীক্ষাতেই থাকে, তোমাদের যে থাকবে না এমন কোনো গ্যারান্টি নেই। কনিষ্ক কত খ্রিস্টাব্দে শকাব্দ চালু করেন? 78 AD বা 78 অব্দ। এই 78 অব্দে বাংলাতেই থাকবে তোমাদের প্রশ্ন, মানে MCQ 78 অব্দ বলে থাকবে। 78 অব্দে কনিষ্ক শকাব্দ সেটির প্রবর্তন করেন। নাম্বার 2, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নাম্বার 3, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। নাম্বার 4, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? এটাও ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, লর্ড মাউন্টব্যাটেন। নাম্বার 5, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, যিনি ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, তিনি আবার ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। ইনফ্যাক্ট লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং পরে সেই গভর্নর জেনারেল পদটি চেঞ্জ হয়ে ভাইসরয় হয় এবং লর্ড ক্যানিংই ভারতের প্রথম ভাইসরয়। কাজেই ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন আর ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, দুটোরই উত্তর এক, লর্ড ক্যানিং। অল্টারনেটভাবে এই প্রশ্নটা আসে। ঠিক তেমনি এই লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতের শেষ ভাইসরয় ছিলেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তিনিও ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু স্বাধীনতার পরে এই পদটি পরিবর্তন হয়ে গভর্নর জেনারেল এই পদে রূপান্তরিত হয়। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আবার সেই লর্ড মাউন্টব্যাটেনই স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এই প্রশ্নটা অল্টারনেটভাবে আসে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্নটি, এটিও বিভিন্ন চাকরি পরীক্ষায় ইদানিং খুব আসছে, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কবে? 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? 1908 সাল। নাম্বার 9, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? এটাও খুব কমন প্রশ্ন, মেধা পাটেকার, তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন। নাম্বার 10, এই প্রশ্নটা হামেশাই বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায়, এটা ইয়ার ছেলেমেয়েরা এটা ভুল করে। কলিকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। ভেরি ইম্পর্টেন্ট, কলিকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা। নাম্বার 11, কলকাতায় কে কবে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? এটাও ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে। কলকাতায় কে কবে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রবর্তন করেন। মানে এখানে ইনফ্যাক্ট দুটো প্রশ্ন আছে, যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়
1784 এবং কে এশিয়াটিক সোসাইটি প্রবর্তন করেন? উইলিয়াম জোন্স। কাজে দুটো প্রশ্নের উত্তর তোমরা এই একটার মধ্যেই পেয়ে যাও। আজকে যে 22টা প্রশ্ন বললাম, 11টা ইতিহাস এবং 11টা ভূগোল, বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়েছে, তোমাদের বেলাতেও আসতে পারে। কাজে এগুলোকে প্র্যাকটিস করো। আরও ইম্পর্টেন্ট জিকের উপরে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইভেন এই এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন সিস্টেম, সমস্ত নিয়েও বিভিন্ন জিকের ক্লাস আমি করব এবং সেগুলোকে ফলো করলে আশা করি তোমরা তোমাদের পরীক্ষা খুব ভালো দিতে পারবে। ওকে, কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমায় জানিও, মানে ইনফ্যাক্ট তোমাদের এগুলোতে উপকার হচ্ছে কিনা, মানে যদি তোমরা এগুলো অলরেডি সব জেনে থাকো তাহলে আমি আর কষ্ট করে এগুলোকে বানাবো না। আর যদি তোমাদের মনে হয় যে না দরকার, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যারা যারা এখনও পাখির চোখে সংযুক্ত হওনি অবশ্যই সংযুক্ত হয়ে যেও।